সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয় কোম্পানিগঞ্জ নোয়াখালী এর অনলাইন ক্লাসে প্রতিদিনের ন্যায় আজকে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণী নবম ও দশম শ্রেণী কবিতা অংশের উপর একটি ক্লাস নেব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বঙ্গবাণী, লিখেছেন কবি আব্দুল হাকিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে পূর্বে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমরা আরো দুটি কবিতা নিয়ে আমরা স্বাধীনতা এই শব্দটি আমাদের কীভাবে হলো কপোতাক্ষ নদ দিয়ে আমি আরো 3টি ক্লাস নিয়েছিলাম। এটি আজকের এই ক্লাসের যদি আমরা 4th ক্লাস অর্থাৎ পর্ব 4। আজকে এই 4th পর্বে আমি তোমাদের সামনে বঙ্গবাণী কবিতা নিয়ে হাজির হয়েছি। আমরা প্রথমে কবিতার মূল আলোচনার বিষয়বস্তুতে যাওয়ার আগে যে আশা করি তোমরা যেখানে আছো, যে অবস্থায় আছো, তোমরা প্রত্যেকে ভালো আছো, নিরাপদে আছো এবং ভালো থাকাই আমাদের কাম্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিদিনের ন্যায় তোমাদের বই, খাতা, কলম এবং তোমাদের স্মার্ট বোর্ড নিয়ে তোমরা দ্রুত টেবিলে বসে যাও এবং আমার ক্লাসটির সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করো। এবং আমি ক্লাস শুরু করার পূর্বেই বোর্ডে কিছু লেখা তোমাদের জন্য লিখে রেখেছি। এই যে লেখাগুলো আমি বোর্ডে লিখে রেখেছি, এখানে আমি লিখেছি সংক্ষিপ্তভাবে কবি পরিচিতি, এর পাশে লিখেছি আমি কবিতা আবৃত্তি, এরপরে লিখেছি শব্দোত্তর টিকা, ওই পাশ দিয়ে আমি লিখেছি পাঠ পরিচিতি। এটা আমি পুরোটা লিখি নাই, এই লেখাগুলো আমি না লিখলেও পারতাম। এই লেখাগুলো তোমার মূল পাঠ্য বইয়ে রয়েছে। তারপরেও তোমাদের লেখার সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে আমি এই লেখাগুলো বোর্ডে লিখেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসি আজকের মূল আলোচ্য বিষয়ে। আমাদের আগেই বলেছি আমাদের মূল আজকের আলোচ্য বিষয়ের কবিতা হলো বঙ্গবাণী, লিখেছেন কবি আব্দুল হাকিম। এখন আব্দুল হাকিমের সম্পর্কে আমরা দেখো এখানে আমি লিখে রেখেছি, খুব সংক্ষিপ্তভাবে লিখেছি যেহেতু বোর্ডে জায়গা সংকলন হচ্ছে না অধ্যয়ন কারণ। দেখো এখানে কবি আব্দুল হাকিম জন্ম, এখানে আমি লিখেছি পয়েন্ট করে, আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুদারাম গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে আমরা কি জানবো, এই সালটা আমরা একটু মনে রাখবো, 1620 খ্রিস্টাব্দে কোন জায়গায়? সন্দ্বীপের সুদারাম গ্রাম। এরপর আমি লিখেছি বৈশিষ্ট্য। যদিও তোমাদের কবি পরিচিতির ভিতরে মূল পাঠ্য বইয়ে এগুলাকে পয়েন্ট আকারে নাই, এগুলা আমি পয়েন্ট করে লিখেছি তোমাদের বোঝার সুবিধা। এখন কবি আব্দুল হাকিমকে মধ্যযুগের অন্যতম প্রধান কবি বলা হয়। এই জিনিসটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, মধ্যযুগের অন্যতম প্রধান কবি কাকে বলা হয়? আব্দুল হাকিম। তোমাদের পরীক্ষাতে বহু নির্বাচনী প্রশ্নবিতে আসতে পারে যে মধ্যযুগের অন্যতম প্রধান কবি কাকে বলা হয় অথবা কে, এরকম 4টা কবির নাম দিবে। এখন তুমি সেখানে বৃত্ত ভরাট করবে অথবা সঠিক উত্তর দিবে যে কবি আব্দুল হাকিম। এটা মনে রাখবে যে উনি মধ্যযুগের অন্যতম প্রধান কবি। আর ওনার স্বদেশ ও স্বভাষা, স্বদেশ মানে নিজ দেশ, স্বভাষা মানে নিজের ভাষার প্রতি ওনার ছিল অটুট এবং অপরিসীম প্রেম। অর্থাৎ উনি নিজের দেশকে এবং নিজের ভাষাকে খুবই ভালোবাসতেন আন্তরিকভাবে। এরপরে আসো বিখ্যাত কাব্যগ্রন্থ। কবি আব্দুল হাকিম অনেকগুলো কাব্যগ্রন্থ, অনেকগুলো লেখনী লিখেছেন। তার মধ্যে ওনার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো নূরনামা। এই জিনিসটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, এটা থেকে পরীক্ষা নৈর্বিক আসতে পারে বা বহু নির্বাচন প্রশ্ন হইতে পারে যে নূরনামা কোন কবি বিখ্যাত কাব্যগ্রন্থ, অথবা প্রশ্নটাকে এভাবে করতে পারে
যে কবি আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি। 4টি কাব্যগ্রন্থের নাম দিব, তার মধ্যে নূরনামা উপর তুমি বিদ্যমান করবে। এরপরে উনি এই নূরনামা ছাড়াও আরো কিছু কাব্যগ্রন্থ লিখেছেন। সেই অনেকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইউসুফ জুলেখা, লালমতি, কারবালা, শয়খুল দুলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, সফরনামা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এগুলা ওনার এই অনেকগুলো কাব্যগ্রন্থের মধ্যে এখানে উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম আমি তোমাদের বোর্ডে তোমাদের সুবিধার্থে লিখলাম। এরপরে উনি মৃত্যুবরণ করেছেন কত সালে? 1690 সালে। এই সালটা তোমরা মনে রাখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কবি আব্দুল হাকিম সম্পর্কে সংক্ষিপ্ত ওনার পরিচয় সম্পর্কে জানলাম। এই জিনিসগুলো তোমরা আমি যা আলোচনা করলাম পাশাপাশি তোমাদের মূল পাঠ্য বইয়েও তোমরা এই লেখাগুলো পাবে। তোমরা এগুলো তোমাদের খাতায় উঠিয়ে নিতে পারো। পাশাপাশি এই লেখার সাথে এবং বইয়ের যে লেখাগুলো তোমরা বাড়িতে ভালো করে একটু পড়বে এবং আত্মস্থ করার বা আয়ত্ত করার চেষ্টা করবে। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পাশে লিখে রেখেছি, দেখো কবিতা আবৃত্তি। কবিতাটা আমাদের মূল পাঠ্য বইয়ে আছে, আমি এখানে বোর্ডে লিখি নাই, কারণ এতটুকু জায়গার সংকলন হবে না। এখন আমি তোমাদেরকে একবার পড়ে মূল পাঠ্য বই থেকে আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে, আমি তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে বলেছিলাম যে কোনো পড়া, যে কোনো বিষয়ে কমপক্ষে 3 বার পড়বে। কেন 3 বার পড়বে? আমি বলেছিলাম প্রথমবার যদি পড়ার পরে তুমি আনন্দ পাবে, দ্বিতীয়বার পড়ার পরে তুমি বুঝতে পারবে, তৃতীয়বার পড়ার পর তুমি মনে রাখতে পারবে। এই দিকটা যদি মাথায় রেখে তোমরা বাড়িতে এই কবিতাটি আরও এই পড়াগুলো 3 বার পড়ার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসি আমাদের মূল পাঠ্য বইয়ের কত পৃষ্ঠায়। তোমরা দ্রুত তোমাদের বইটা একটু উল্টিয়ে নাও, 195 পৃষ্ঠা উল্টাও সবাই। 195 পৃষ্ঠায় যাও। 100 আমি এখানে লিখে দিচ্ছি, 195 পৃষ্ঠা, 195 পৃষ্ঠা উল্টাও। বইটি সবাই সামনে নাও। আমি কবিতাটি পড়তেছি, দেখো। বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। কবিতা কিতাব পড়িতে যার নাহি অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা পড়িয়া রসল, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি পার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে বাঘ। আরবি পার্সি হিন্দে নাই তুইমত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারপথ বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। যে সবে বঙ্গের ধর্মী হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানে। দেশ ভাষা, এখানে শব্দটা সম্ভবত একটু ভুল আছে, আমার মনে হয় এখানে দেশি ভাষা হবে। হ্যাঁ, দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কবিতাটি 1 নিমিষে তোমাদের সম্মুখে আবৃত্তি করলাম। তোমরা বাড়িতে আবার বলছি 3 বার কবিতাটি পড়বে। পড়লে তোমরা যে কথাগুলো বলেছিলাম আনন্দ পাবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে। এরপরে কবিতাটির আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আমি করে যাচ্ছি। এখন আসো, আমি এই কবিতাতে যে শব্দগুলা গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং টিকা রয়েছে সেগুলা তোমরা তোমাদের মূল পাঠ্য বইও পাবে, আবার আমি বোর্ডেও তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি। দেখো একটু, এখানে আমরা কতগুলো শব্দ পেয়েছি। হাবিলাস, হাবিলাস অর্থ অভিলাষ বা প্রবল ইচ্ছা। শ্রীপদ, শ্রীপদ অর্থ গুণ। নিরঞ্জন, নিরঞ্জন অর্থ নির্মল। এখানে এই কবিতার মধ্যে এখানে সৃষ্টিকর্তা বা আল্লাহকে বুঝিয়েছে। বঙ্গবাণী, বঙ্গবাণী শব্দ হলো বাংলা ভাষা। মারপথ, মারপথ শব্দ হলো পরমিশ সাধনা। জুয়ায়, জুয়ায় অর্থ যোগায়। ভাগ অর্থ ভাগ্য। আপে অর্থ স্বয়ং বা আপনি। তোমরা এই শব্দগুলো ভালো করে শিখবে।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো ওই পার্ট দিয়ে আমি দেখে রেখেছি। দেখো বোর্ডের এই পার্ট দিয়ে এখানে লিখেছি পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে আমি শুধু একটা লাইন লিখেছি, এই কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে উনি সংকলন করেছেন। দেখা গেছে যে ওনার নুরনামা নামে একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, সেই নুরনামা কাব্যগ্রন্থ থেকে তিনি এই কবিতাটি সংকলন করেছেন। এখন আসো আমাদের বইয়ে কি বলে। আমরা মূল বই চলে আসি আবার 196 পৃষ্ঠা, তোমরা উঠাও 196 পৃষ্ঠা পাঠ পরিচিতি আমি একটু পড়ি, তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, বাড়িতে তোমরা ভালো করে পড়ে নেবে। দেখো 196 পৃষ্ঠায় পাঠ পরিচিতি। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নুরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই লাইনটি আমি এখানে লেখার অর্থ হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার পরীক্ষায় ছোট প্রশ্নের ভিতরে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের ভিতরে আসতে পারে যে বঙ্গবাণী কবিতাটি কোন কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। সেখানে 4টা কাব্যগ্রন্থের নাম দিব, তোমরা নুরনামার উপরে ভিত্তি করবে বা সঠিক উত্তর দেবে। এই জন্যই এই লাইনটিকে আমি এখানে লিখেছি। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গবাসী এবং বঙ্গভাষার প্রতি এমন ঘনিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি পার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। এইসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে, তাই এইসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছে, এইসব লোক যাদের মনে সন্দেহের স্বদেশে, দুঃখিত শব্দটা হবে স্বদেশে, যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এ দেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না। বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষার বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে কৃতকর আর কি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কবিতাটির পাঠ পদ্ধতি তোমাদের সামনে পড়ে শোনালাম। তাহলে আমরা আজকের ক্লাসে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারব বা আমরা কি অর্জন করব, আমি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার আলোচনা থেকে। এখানে কবি আব্দুল হাকিম সাহেব যেটা বুঝাতে চেয়েছে যে নিজ ভাষা এবং স্বদেশ, নিজের দেশের প্রতি যেই সকল ব্যক্তি তোমার আন্তরিকতা নেই, ভালোবাসা নেই, দেশপ্রেম নেই এবং নিজের দেশের ভাষার প্রতি যাদের গুরুত্ব নেই, যারা এই দেশের ভাষাকে বাদ দিয়ে বিদেশি ভাষাকে বেশি ভালোবাসে, বেশি মনে ধারণ করে, তাদেরকে কবি বলতে চাইতেছেন যে এই সকল লোক এরা কেন এই দেশ ছেড়ে অন্য দেশে চলে না যায়, অর্থাৎ তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কথা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যিনি স্রষ্টা বা সৃষ্টিকর্তা যাই বলো, যে আমরা যে ভাষায় ওনাকে স্মরণ করি না কেন, ওনার সকল ভাষা ওনার বোঝার ক্ষমতা আছে। সুতরাং যে কবি বুঝাতে চেয়েছে যে নিজের ভাষার প্রতি, যে ভাষা আমরা 1952 সালে অনেক রক্ত দিয়ে আমরা অর্জন করেছি, যে দেশ আমরা 1971 সালে 30 লক্ষ লোক এই দেশের জন্য স্বাধীনতা অর্জনের জন্য শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এত কষ্ট, এত ত্যাগের বিনিময়ে আমরা যে দেশ স্বাধীনতা লাভ করেছি, সেই দেশের প্রতি যাদের দেশপ্রেম নাই, ওই সকল ব্যক্তি এই দেশে থাকার কোনো অধিকার রাখেন না। তাহলে আমাদের দেশপ্রেমের প্রতি, দেশের প্রতি এবং ভাষার প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিকতা আরও বাড়ানো উচিত। এটা আমাদের নাগরিক দায়িত্ব এবং কর্তব্য। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের ক্লাস আর দীর্ঘায়িত না করে আমার আলোচনা এখানেই আমি জানতে যাচ্ছি। তো তোমরা তোমাদের বাড়ি কাজ হিসাবে আজকে আমি আলোচনা করলাম কি, এই কবিতাটি কবি পরিস্থিতি, বঙ্গবাণী কবিতাটি আমি একবার আবৃত্তি করে শোনালাম এবং এটার গুরুত্বপূর্ণ শব্দ টিকাগুলো বোর্ডে লিখে
দিলাম এবং পড়ে শোনালাম, পাশাপাশি পাঠ পরিস্থিতি। এই পাঠ পরিস্থিতি নিয়ে আমি তোমাদের সম্মুখে আজকে আলোচনা করলাম। এই কাজগুলো যে আলোচনাগুলো আমি ক্লাসে করেছি সেটাই তোমাদের বাড়ি কাজ হিসেবে রইল। তোমরা বাড়িতে এই পড়াগুলো 3 বার তোমরা কমপক্ষে পড়বে, এটাই তোমাদের প্রতি আমার অনুরোধ রইল। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার কথা না বাড়িয়ে আমার ক্লাস আজকের জন্য এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা যেখানে আছো, যে অবস্থায় আছো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের ক্লাসের সপ্তাহে সংযুক্ত হওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।